আব্বু, এই ছেলেটা আমাদের বাড়িতে থেকে আমারই সর্বনাশ করতে চেয়েছিল। আব্বু, তুমি এই ছেলেকে আমাদের বাড়ি থেকে এক্ষুনি বের করে দাও। আকাশ কিছু বলতে যাবে তখনই ইরার বাবা আকাশকে থামিয়ে দেয়। কেননা উনি ইরার এমন কান্না দেখে আকাশকে কোনো কথা বলারই সুযোগ দেয়নি। আকাশ, আমি তোমাকে অনেক ভালো ছেলে মনে করেছিলাম, সেজন্য আমি তোমাকে এই বাসায় থাকতে দিয়েছিলাম। কিন্তু তুমি আমার মেয়ের সাথে এরকম একটা খারাপ কাজ করতে চাইবে তা আমি কখনো ভাবতেও পারিনি। সেজন্য তুমি তোমার সবকিছু নিয়ে চলে যাও এখান থেকে। কোনো কথা না বলে আকাশ ওর ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আসে ওর বাড়িতে। গেটের সামনে আসতেই সিকিউরিটিগুলো আকাশের মুখটা দেখে তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়। সাথে ব্যাগপত্রগুলো অন্য সব সিকিউরিটিগুলো নিজেদের হাতে নেয়। বাড়ির ভেতরে আকাশের বাবা মা ছিল তখন। আকাশকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। আকাশ, কোথায় ছিলি তুই এতগুলো বছর ধরে? আমরা যে তোকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি কোথাও। আমাদের কথা কি তোর একবারও মনে পড়েনি? দুজনেই আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ওনাদের দেখে আকাশও কান্না করে দেয়। এতগুলো বছর ধরে কোথায় ছিলি তুই? ছিলাম একজন আঙ্কেলের বাসায়। ভালো করেছিস চলে এসে। এখন আর তোকে কোথাও যেতে দিব না। আমিও তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। এই বলে আবারও জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ওনারা কান্না দেখে বুঝতে পারে খারাপ কিছু একটা হয়েছে, নয়তো এরকমভাবে কান্না করতো না। সেজন্য, আকাশ, কি হয়েছে তোর? বাহিরে কেউ কিছু তোকে বলেছে? আমি যে একটা মেয়েকে অনেক ভালোবেসেছিলাম আম্মু, কিন্তু সে আমাকে মিথ্যে একটা অপবাদ দিয়ে বের করে দিল। কিন্তু মেয়েটি এরকম একটা কাজ কেন করলো? আমি তা জানি না আম্মু। আকাশ, তুমি ঠিকানা বলো, আমি এক্ষুনি সিকিউরিটি পাঠিয়ে ওদের পুরো পরিবারকে আমার পায়ের কাছে এনে ফেলবো। না বাবা, এর কোনো দরকার নেই। আঙ্কেল অনেক ভালো, কিন্তু ওনার মেয়েটা এরকম কাজ করলো, কেন করলো তা আমি জানি না। আচ্ছা, তুই ওপরে বিশ্রাম নে, তারপর রাতে সব কথা শুনবো। আকাশের মা, ওর রুমটা গুছিয়ে দাও। আকাশ, চল রুমে যাই আমরা। উনি রুমে যেতে থাকে। এইদিকে ইরা রুমে বসে একটা হাসি দেয়, যে হাসির মানে একমাত্র ওই জানে। এতগুলো দিন পরে আমার স্বপ্ন পূরণ হবে। এখন আর কোনো বাধাই আমাকে আমার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে না। তাহলে বুঝেই তো গেলেন, ইরা এই সব কিছু সম্পত্তির জন্যই করেছে। কিন্তু কেন এই সব কিছু করলো তা আপনাদের অজানা। তবে চিন্তা করবেন না, একটু পর সব কিছু জানতে পারবেন এক এক করে। এখন আকাশের কাছে ঘুরে আসি। রাতে খাবার টেবিলে তুই তো আমাদের উপরে রাগ করে চলে গেলি। এখন থাক না সেসব কথা। আচ্ছা, এখন এটা বল, তুই চলে যাওয়ার পরে ঠিক কি হলো? সে অনেক কাহিনী আম্মু, তাহলে আমাদের একটু একটু করে বল। যদি শুনতে হয় পুরোটা শুনে নাও। কিন্তু তুই যে এই বাসা থেকে চলে গেলি, সেটাও তো অনেকেরই অজানা। সেটা অন্য একটা সময়ে না হয় বলবো। এখন তাহলে বল। তাহলে আমরা 5 বছর আগে ফিরে যাই। ঠিক আছে, বল তাহলে। 5 বছর পূর্বে আকাশ রাগ করে বাসা থেকে বের হয়ে একটা পার্কে বসেছিল। তখন, এই ছেলে, নাম কি তোমার? আমার নাম পারভেজ হোসেন আকাশ। তোমার বাবা মা কোথায়, আর এখানে বসে বসে কাঁদছো কেন? আমার পরিবারে কেউ নেই। কিন্তু তোমাকে তো ভদ্রঘরের ছেলে মনে হচ্ছে। আমার থাকার কোথাও জায়গা নেই। আচ্ছা, তুমি আমার সাথে আসো। রহিম আকাশকে ওনার বাসায় নিয়ে আসে। তুমি এখনো ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমাও, তারপর না হয় বাকি কথা শুনবো। ঠিক আছে আঙ্কেল। ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে, তুমি এই অচেনা একটা ছেলেকে বাসায় এনে রাখলে কেন? আরে, ছেলেটি রাস্তায় ছিল, দেখে অনেক ভদ্রঘরের ছেলে মনে হচ্ছে, সেজন্য তো আমি নিয়ে এসেছি। যদি বাসার কোনো কিছু এই ছেলে নিয়ে যায় তখন কি হবে? আরে কিছুই হবে না, তুমি অযথা চিন্তা করছো। না হলেই ভালো। তবে এই ছেলেকে কিন্তু আমি বেশি দিন এখানে রাখবো না, বলে দিলাম তোমাকে।
ও এখানে থাকলে সমস্যা কি? তোমার সমস্যা না থাকলেও আমার অনেক সমস্যা আছে, বুঝতে পারলে তুমি? ঠিক আছে, আগে ছেলেটা কয়েকটা দিন থাকুক এখানে। তারপর ওকে চলে যেতে বলবে। ঠিক আছে, বলবো। এখন খাবার দাও। ওই ছেলে উঠেছে কিনা দেখে আসো। তুমি একটু দেখে আসো না। আমার কোনো ইচ্ছে নেই, তুমি যাও। রহিম উঠে উপরে আসে, তারপর আকাশকে উঠিয়ে দেয়। ফ্রেশ হয়ে খাবার খেতে বসে। তুমি খেয়ে নাও। আঙ্কেল, আপনাদের এখানে বাজার কোন দিকে? বাজার দিয়ে তুমি কি করবে? আমার হাতে এই ব্রেসলেট বিক্রি করে আমার শার্ট প্যান্ট কিনবো। তোমার কি নেই? না আঙ্কেল। আচ্ছা, বিকেলে তোমাকে শপিং নিয়ে যাব। ঠিক আছে, এটা বিক্রি করলে 1020 তো পাবোই, ওই টাকাই হয়ে যাবে। আচ্ছা, তুমি এখন রুমে এসে সময় কাটাও, আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাব। জি আঙ্কেল। বিকেলে রহিম আসে, ওনার সাথে আকাশ শপিং করতে আসে। কিন্তু আকাশকে কোনো টাকা খরচ করতে হয়নি, উনি সব টাকা খরচ করেছে। কি দরকার ছিল আপনি এত টাকা খরচ করার? তুমি তো আমার ছেলের বয়সী। এরপর রাতে বাসায় ফিরে রহিমা যখন জানতে পারে সব টাকা ওনার হাজবেন্ড দিয়েছে, তখন উনি তো আরও রেগে যায়। তুমি এটা কি করলে? কই, কি করলাম? ওই ছেলেকে এত কিছু কে বলেছে কিনে দেওয়ার জন্য? অন্য কেউ কেন বলবে? এমনিতেই সংসারে টানাটানি, তোমার ছেলে কি টাকা পাঠাবে না? ওর হিসেব করে কাজ নেই। এখন তুমি কি চাও? কি আর চাইবো, এই ছেলেকে চলে যেতে বলো। এসেছে যখন কয়েকটা দিন থাক। কোনো থাকা চলবে না। আরে আসতে বলো, শুনতে পাবে তো ছেলেটি। শুনলে শুনুক, আমার কি তাতে? আমি এত কিছু জানি না। তুমি ওই ছেলেকে চলে যেতে বলবে 2-3 দিনের ভেতরেই। ঠিক আছে, বলবো। মনে থাকে যেন। আকাশ সব কথা শুনছিল, কিন্তু কিছু তো করার নেই। তাছাড়া আপনারা তো বুঝতেই পাচ্ছেন, অপরিচিত কাউকে তো কেউ এভাবে রাখবে না। পরের দিন রহিমা বেগম আবারও ঝগড়া। আচ্ছা, আমি কাল একটা ব্যবস্থা করে নিব ছেলেটার। তোমাকে কোন ব্যবস্থা করতে হবে না। তাহলে ওই ছেলে কি করবে? যেখান থেকে এসেছে সেখানে যাবে। তাছাড়া ছেলের বয়স হয়েছে, অনেক কিছু এখন বুঝতে শিখেছে। ওনাদের কথা শেষ হওয়ার পরে আকাশ বাহিরের থেকে এসে, আন্টি, আমি কাল চলে যাব। এটা তো অনেক ভালো কথা। আজকের দিনটা আমি থাকি, কাল না হয় চলে যাব। ঠিক আছে। পরের দিন আকাশ ওর পোশাকগুলো নিয়ে বের হয়। এই শহর ছেড়ে নতুন একটা শহরে চলে আসে। মানে আকাশ ওর বাড়ি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে আসে অন্য একটা শহরে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন দেয়ালে একটা লেখা দেখতে পায়। সেটা পড়তে থাকে। একটা চিলেকোঠা ভাড়া হবে, একটা রুম, একটা কিচেন রুম, সাথে ওয়াশরুম আছে। ভাড়া মাত্র 5000 টাকা। উফ, এরকম একটা বাসায় তো খুঁজতেছি আমি। যাই, ওই ঠিকানায় যাই। কিন্তু আমি তো ওই ঠিকানা চিনি না, তাহলে ওখানে যাব কি করে? একটা কাজ করি, রিক্সাওয়ালা মামার তো চিনে, ওনাদের ঠিকানাটা দেই, ওনারাই নিয়ে যাবে। যে ভাবা সেই কাজ, ওদের ঠিকানা দেয়। ওরা তো সেই ঠিকানায় নিয়ে যায়। বাহ, বাড়িটা তো 2 তলা, আর বাড়িটাও তো অনেক সুন্দর দেখতে। ভিতরে এসে কথা বলি তাহলে। গেট দিয়ে ঢুকতে যাবে, সিকিউরিটি এসে বাধা দেয়। কার কাছে যাবেন? উপরে যাব আমি। উপরে মানে? বাসা ভাড়া নেওয়ার জন্য এসেছি। বেডপত্র কোথায়? আমি তো কথা বলতে এসেছি, সব কথা ঠিক হলে তারপর সব কিছু আনবো। তাছাড়া আনার মতো কিছু নেই, এই ব্যাগে যা আছে এইগুলোই থাকবে। দাঁড়াও এখানে, আমি স্যারকে ডেকে আনছি। সিকিউরিটি স্যারকে ডাকতে চলে যায়। বাড়ির ভিতরে গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখনই একটা মেয়ে বাড়ির ভিতরে ঢুকতে যাবে, সামনে আকাশ থাকায় একটা ধাক্কা খায়। কোনো কিছু বলার আগেই আকাশ মেয়েটির দিকে তাকিয়ে আছে। চোখে কি কখনো মেয়ে দেখেননি? আপনার মতো মেয়েকে আর দেখিনি তো। তা এখানে কি চাই? তার আগে এটা বলো, তুমি কে? আমি কে মানে? মানে হচ্ছে তুমি কে হও, আর এই বাসায় কেন? এই ছেলে বলে কি? আমার বাড়িতে এসে আমাকে বলছে আমি কে? এইটুকু মেয়ে কিনা এই বাড়ির মেয়ে? আই, আমি ইন্টার প্রথম বর্ষে পড়ি, বুঝলি?
আর আমার ছোট বোন ক্লাস 9ম শ্রেণীতে পড়ে। বাহ, তোমার আবার ছোট বোনও আছে? ওই একদম টাঙ্কি মারার চেষ্টা করবি না, বুঝলি? টাঙ্কি মারা বলতে? ওই তুই বুঝবি না, এখান থেকে বের হ এখন। আমি তো এসেছি বাসা ভাড়া নেওয়ার জন্য। আমি থাকতে তুই এখানে কখনো বাসা ভাড়া নিতে পারবি না। কথাটা বলার পরেই ওখানে রফিক চৌধুরী আসে। উনি এসে সামনে দাঁড়ায়। স্যার, এই ছেলেটা বাসা ভাড়া নেওয়ার জন্য এসেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা তোমার নাম কি আর পরিবারে কে কে আছে? আর ইরা, তুই ভিতরে যা এখন। আব্বু, তুমি কি ওই ছেলেকে বাসা ভাড়া দেবে? দিব কিনা তা জানি না, তবে আগে কথা বলে তো দেখতে হবে। একদম দিবে না ওই ছেলেকে বাসা ভাড়া। কেন রে মা, কি করেছে? ওই ছেলে এসে আমাকে ধাক্কা দিল। তুমি আসতে না আসতেই? আঙ্কেল, আমি এখানে দাঁড়িয়েছিলাম, উনি বাহির থেকে এসে আমার সাথে দেখা খায়। ওই তুই কি বলতে চেয়েছিস? আমি অন্ধ, চোখে দেখি না, এটাই তো। আমি কখন তা বলেছি? মাত্রই তো বললি। আচ্ছা ইরা, তুই বাসায় যা, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। ঠিক আছে, যাচ্ছি। ইরা তো চলে যায়। রফিক চৌধুরী আকাশকে নিয়ে ছাদের রুমে আসে। এটা হচ্ছে রুম, আর আমার মেয়ের কথায় কিছু মনে করো না। না আঙ্কেল, আমি কিছু মনে করিনি। রুম তোমার পছন্দ হয়েছে কি? জি আঙ্কেল, পছন্দ হয়েছে। ভাড়া কিন্তু মাসের 10 তারিখের ভিতরে দিতে হবে। জি আঙ্কেল, দিয়ে দেব। তাহলে তোমার সব কিছু নিয়ে উঠে যাও কাল থেকে। আজকে উঠে পড়ি? ঠিক আছে, ওঠো। তবে খাবার কি খাবে? কেন, এখানে কি রান্নাঘর নেই? আসলে এই রুমে আগে দারোয়ান থাকতো। ও রুমে থাকলে বাসার গেট দেখার মতো কেউ ছিল না, সেজন্য ওর জন্য নিচে বাসা বানিয়েছে। সেজন্য এখন এই বাসাটা খালি। ও তো আমাদের সাথেই খেত। তাহলে আঙ্কেল, আমি কি বাইরে খাবো? তুমি আপাতত কয়েকটা দিন বাইরে খাও, আমি বাসায় কথা বলে দেখি। যদি ওখানে তোমার তোমার খাবার ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের সাথে খেতে পারবে। এতে তোমাকে খাবার বাবদ দুবেলায় 4,000 টাকা দিলেই হবে। ঠিক আছে আঙ্কেল, আমি রাজি। রফিক চৌধুরী নিচে যায় আর দারোয়ানকে উপরে পাঠায়। তারপর সিকিউরিটির সাথে নিয়ে রুমটা ঠিক করতে থাকে। ধুলোবালি নেই, তাও মোটামুটি ফ্লোর পরিষ্কার করতে থাকে। সবটা হয়ে এলে নিচে নেমে আকাশর ব্রেসলেট বিক্রি করে 20,000 টাকা পায়। সেখান থেকে 5,000 টাকা খরচ করে বিছানা, বালিশ আরও কিছু জিনিস কিনে নেয়। সেগুলো বাসায় এনে সব কিছু সাজাতে থাকে। তখন ছাদে কারো যেন হাসির শব্দ শুনতে পায়। বাহিরে এসে দেখে সকালের সে মেয়েটি। ওই তুই ছাদে কেন? আমার রুমে দরজা খুললেই তো ছাদ। কিন্তু এই সময় কেন? রুমটা গুছিয়ে নিলাম, সেজন্য একটু বাহির হলাম। আচ্ছা থাক সেসব কথা। তুই আর যাই করিস বিকালে ছাদে আসবি না। ছাদে আসলে সমস্যা কি? বিকালে আমি আর আমার বোন ছাদে উঠি, সেজন্য ওই সময় অন্য কারো আসা বারণ। এরা কি বাকিরা জানে? এই দেখ, ছাদের দরজা আটকানো, আমরা ওঠার পরে আটকে দিই। সেই জন্য তোকে বললাম বিকেলে ছাদে উঠবি না। তা কোনো মেয়ে নেই তো রুমে? মেয়ে কেন রুমে থাকবে? এই বয়সে অনেক ছেলেই মেয়ে নিয়ে রুমে আসে। আপনার বয়স তো মনে হয় 18 বছর হবে। তো কি হয়েছে, বয়স কম বলে আমি কিছু বুঝি না, এরকম ভাবনাও ভুলেও ভাবিস না। জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন রুমে যা। কি আর করবে, এরকম একটা পিচ্চি মেয়ের থেকে জ্ঞান নিয়ে আকাশ চলে আসে ওখান থেকে। একটু পরেই আপু, কে ছিল? যেই থাকুক না কেন, তোর কি তাতে? আমি তো দেখতেই পাইনি। তোর এত দেখা লাগবে না। নতুন ভাড়াটিয়া মনে হচ্ছে। আজকে এসেছি। কোন ফ্ল্যাটে আপু? তোকে জানতে হবে না, আর তুই ওই ছেলের থেকে দূরে থাকবি, বুঝলি? আমি থাকলে ক্ষতি কি? আমি তোর বড় বোন, আমার কথা তোকে শুনতেই হবে। আচ্ছা, আমাদের বিয়ে দিয়ে তো আব্বু আমাকে রেখে দিবে এই বাড়িতে। তো কি হয়েছে? অনেক মজা করব আমি এই বাসায় থেকে। তো কি হয়েছে, আমিও থাকবো এই বাসায়। বাবা তো তোকে রাখবে না? আমি বাবাকে বলে এই বাড়িতে আমিও থেকে যাব। সে পরে দেখা যাবে। তোর বিয়ে হতে হতে এখনো 5 বছর তো লেগে যাবে। তুইও তো কম পাকিসনি দেখি। এখন চলো আপু, নিচে যাই। ঠিক আছে, চল। রাতে আকাশ নিচে নামে খাবার কেনার জন্য। এভাবে
5 দিন বাহিরে খেতে থাকে, সাথে টাকা রোজগার করার জন্য একটা কাজেরও সন্ধান করে নেয়। কয়েকটা দিন পরে আচ্ছা আকাশ, তোমাকে তো দেখছি না। আঙ্কেল, একটা কাজ নিয়েছি আর ওখানেই কাজ করি এখন। যাক, এটা তো ভালো একটা কথা। তা স্যালারি ঠিকমতো দিবে তো? জি আঙ্কেল, হয়ে যায়। তা ভালো কথা। তুমি দুপুরে কেন বাসায় আসো না? আঙ্কেল, আমাকে তো বাইরে খেতে হয়, আর বাইরে খাওয়ার কারণে দুপুরে আর বাসায় ফেরা হয় না। বুঝতে পেরেছি। হোটেলে খেয়ে তুমি তো অসুস্থ হয়ে যাবে। আচ্ছা, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করতেছি। জি আঙ্কেল, তাহলে তো ভালো হয়। ঠিক আছে, তুমি তাহলে বাসায় যাও। বাসায় ফিরে আসে। রফিক চৌধুরী বাসায় এসে ওনার মিসেসের সাথে কথা বলতে থাকে। ওগো, শুনছো? কি হয়েছে তো? নতুন যে ছেলেটা এসেছে, ওর সাথে কি দেখা করেছো? ছেলে তো বাসায় ঠিকমতো থাকে না, যাও আসে রাতে, সেজন্য আমিও যাই না। তা কি হয়েছে বলো? বলছিলাম কি, ওই ছেলেকে আমাদের সাথে খাওয়ালে কেমন হয়? আমি ঠিক বুঝলাম না। আমাদের বাসায় দারোয়ান যেভাবে আগে খেত, ও সেভাবে খাবে। কিন্তু অচেনা একটা ছেলে, তার উপর তোমার 2টা মেয়ে আছে। আরে, ও কি এখানে খাবে নাকি? ওকে রুমে খাবার দিয়ে আসা হবে। ও নিজের রুমে খাবে। কিন্তু খাবার দিয়ে আসবে কে শুনি? তুমি আছো, আমি আছি, ইতি আছে, যে কেউ দিয়ে আসলেই তো হয়। কি নিয়ে কথা হচ্ছে আব্বু? আমাদের ছাদের রুমে যে ছেলেটা আছে, ওই ছেলেকে ভাবছি আমাদের বাসায় খাওয়াবো। কোনো দরকার নেই আব্বু। কেন আপু? উনি তো অনেক ভালো। তুই এখনো কি দেখছিস ওই ছেলেকে যে ভালো বলছিস? দেখিনি তো। কি হয়েছে? ভাত দেওয়ার সময় তো ঠিকই দেখব। এত দেখতে হবে না তোকে। আর না তোকে ভাত দিয়ে আসতে হবে। তুই সব সময় এরকম করিস, কাউকে ঠিকমতো দেখতেই পারিস না। তুই কি আমার বোন নাকি অন্য কারো বোন? বাবা মা, সত্যি করে বলো তো, ইতি কি আমারই বোন নাকি অন্য কারো থেকে নিয়ে এসেছো? ওই আমাকে কেন নিয়ে আসবে? তোকে উল্টো নিয়ে এসেছে। তোরা দু বোন এমনভাবে ঝগড়া করছিস, মনে হচ্ছে তোরা সৎ বোন। আমি কি করেছি? সবই তো ইতি করলো। ওই একদম আমার দোষ দিবি না, বুঝতে পারলি? মা, আমি এত কিছু জানি না। ওই ছেলেকে আমি কোনো ভাত তরকারি দিয়ে আসতে পারবো না, এটাই আমার শেষ কথা। ইরা চলে যায়। এবার বাকিরা ওখানে বসে আছে। দেখেছো তোমার বড় মেয়ের কাণ্ড? এই জন্যই তো ইরার বিয়ে দিয়ে ওকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিব, আর ইতিকে এই বাড়িতে রেখে দিব। কিন্তু আমার জামাই কি রাজি হবে? একটা অনাথ ছেলে দেখে বিয়ে দিয়ে দিব, তাহলে এই বাসায় তোর সাথে থাকবে, সাথে তোর বাবার দোকানও সামলাবে। অনেক মজা হবে। তাহলে ওই ছেলেকে হ্যাঁ বলে দেই, কি বলো? হ্যাঁ আব্বু, বলে দাও। এই মাস তো শেষ হতে আর 7 দিন বাকি, তুমি ওকে মাসের প্রথম থেকে খেতে বলিও। ঠিক আছে, বলে দেব। পরের দিন আকাশের সাথে দেখা হওয়ার পরে কথাটা বলে। আকাশ তো শুনেই অনেক খুশি হয়ে যায়। সত্যি আঙ্কেল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। ধন্যবাদ দিতে হবে না, তোমার রুমে খাবার পাঠিয়ে দেয়া হবে। তোমাকে বলেছিলাম 4,000 দেওয়ার জন্য, আমি আরও 1,000 কমিয়ে দিলাম। তুমি 3,000 করে দিও। আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। তাহলে 1 তারিখ থেকেই খেও আমাদের সাথে। আচ্ছা আঙ্কেল, আসি তাহলে। রুমে এসে আসিফকে কল দেয়। কল দিয়ে সবটা বলে। তুই রাগ করে না চলে গেলে তো এখন কষ্ট করতে হতো না। কষ্ট করতেছি বলেই তো বুঝতে পারছি টাকা রোজগার করা কতটা কঠিন। আমি আঙ্কেলকে বলে 4 থেকে 5 লক্ষ কি পাঠিয়ে দেব? আমি নিজের টাকায় চলতে চাই। ঠিক আছে, ভালো মন্দ জানাবি। ঠিক আছে, রাখি তাহলে। আর আমি কি আঙ্কেল আন্টিকে তোর কথা কিছু জিজ্ঞেস করলে জানাবো কি? কোনো কিছু বলার দরকার নেই। আর শোন একটা কথা। হ্যাঁ বল, কি কথা? আরোহী কিন্তু অনেক কান্নাকাটি করতেছে। করলে আমার কি? তুই বুঝতে চাইছিস না কেন? আরোহী তোকে অনেক ভালোবাসে। দেখ, ওকে আমি শুধুমাত্র নিজের বোনের মতো দেখে এসেছি, ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই। তুই কেন তা বুঝতে চাইছিস না? কিন্তু আরোহী তো তা বুঝতে চাইছে না। না বুঝতে চাইলে আমার কি? ওকে আমি সবসময় বোনের নজরে দেখে এসেছি, সেখানে হঠাৎ করে ওকে নিয়ে অন্য কোনো স্বপ্ন আমি দেখতে পারবো না। আচ্ছা, দেখ কি হয় তাহলে। তোর সাথে যে আমার যোগাযোগ হয় তার জন্য পরিবারে কেউ না জানে, নাই আরোহী। ঠিক আছে, জানবে না। আচ্ছা, রাখি তাহলে। কথা শেষ করে একটা বড় নিঃশ্বাস নেয়।
কেননা এই আরোহের কারণেই আকাশ ওর পরিবার থেকে আলাদা হয়েছে। কিন্তু কিভাবে তা আপনারা পরেও জানতে পারবেন। আর আরোহী কে, কি ওর পরিচয়, সেসব তথ্য আপনাদের গল্পের একটা দিক দিয়ে জানিয়ে দেব আমি, তখন বুঝতে পারবেন। কিছুদিন পরে। তুই আমার বাবাকে পটালি কি করে? পাঠালাম মানে? তুই দেখি কোনো কিছুই জানিস না। না বলে জানবো কি করে আমি? ও আচ্ছা, তাই বুঝি। তুই কি ভেবেছিস আমি কচি খুকি কোনো কিছুই আমি বুঝতে পারবো না? আচ্ছা, কি বুঝতে পেরেছেন তা বলুন। তুই আমার সাথে না পেরে আমার সাদাসিধে ছোট বোনের উপর নজর দিয়ে ওকে তোর দলে টেনে নিয়েছিস। তুই কি ভেবেছিস আমি এই সব কিছুই বুঝতে পারবো না? আমার মনে হয় আপনার চিকিৎসা করা দরকার। আমাকে দেখে কি তোর অসুস্থ মনে হয়? শারীরিক দিক দিয়ে না হলেও মনের দিক দিয়ে ঠিকই মনে হচ্ছে আপনার চিকিৎসা করা দরকার। তোর সাহস তো কম না, তুই আমাকে বাজে কথা বলিস। চিকিৎসা করতে বললাম, এখানে বাজে দিকের কি হলো? তুই আমাকে ঠিক কোন ইঙ্গিত দিতে চেয়েছিস? তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারিনি? আপনি তো অনেক জ্ঞানী, সেজন্য সবকিছু অনেক তাড়াতাড়ি বুঝে যান। সেটা আমি ছোটবেলা থেকে অনেক জ্ঞানী। এখন যদি শহরে যান, আমি বের হয়ে কাজে যেতে পারতাম। কি কাজ করছিস তুই? তা জেনে আপনার কি কাজ? আমার বাসায় থাকবি। তুই কি কাজ করছিস সেটা তো জানাটা আমার জরুরি। জানাটা জরুরি কেন? যদি তুই চুরি ডাকাতি এগুলো করে বেড়াস তাহলে তো আমাদেরই বাসায় পরে পুলিশ আসবে। আসলে তো আমাকে ধরে নেবে, তাতে আপনার কি? তোর কি মানে? তোর জন্য যে আমাদের বদনাম হবে তার দিকে কোনো হুঁশ আছে কি? আকাশ ভালো করে বুঝতে পারে এত সহজে ইরা যে ওকে ছেড়ে দেবে না, তা ভালোভাবেই বুঝতে পেরেছে। সেজন্য চুপ করে আছিস কেন? আমি রিক্সা চালাই। এ বাড়িতে তো তোকে কখনো রিক্সা আনতে দেখিনি। সেটা তো গ্যারেজ থেকে ভাড়া নিয়ে তারপর আবার গ্যারেজে রেখে দেই। ও আচ্ছা, তাই বল। এখন যা এখান থেকে। চলে আসে ওখান থেকে। ইরা ওর রুমে আসতেই ইতিও প্রশ্ন করা শুরু করে। আর বলিস না, এই ছেলে নাকি গ্যারেজ থেকে রিক্সা নিয়ে রিক্সা চালায়। তো কি হয়েছে? রিক্সা চালানো খারাপ নাকি? তা কেন খারাপ হবে? তাহলে একটা ছেলে পরিশ্রম করছে সেটাও কি তোর সহ্য হচ্ছে না? তুই ওই ছেলের হয়ে সব সময় কথা বলছিস কেন? তুমি যে হারে মানুষের পিছনে পড়ে থাকো, আমি তোমার নিজের বোন যদি না হতাম তাহলে তো আমাকেই কবে এই রুম থেকে বের করে দিতে। সেটা তো দিতামই। বেশি পাকনা পাকনা কথা না বলে পড়তে বস। 2 দিন পরে আকাশের অনার্স 2য় বর্ষের রেজাল্ট দেয়। সেখানে অনেক ভালো রেজাল্ট করে, সেজন্য আসিফকে কল দেয়। হ্যাঁ, বল কি খবর তোর? তুই তো অনেক ভালো রেজাল্ট করেছিস। তোকে যে কারণে কল দেওয়া। হ্যাঁ বল, শুনতেছি। আমাকে তো এখন ভার্সিটি বদল করতে হবে। কিন্তু কিভাবে কি করব? তুই প্রিন্সিপাল স্যারের কাছে যাবি, ওনাকে সবটা বলে আমার ট্রান্সফারের কথা বলবি। যদি উনি কোনো সাহায্য না করে তাহলে আমি শুধু পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়ে দেব। ঠিক আছে, আমি কথা বলে দেখব তাহলে। ঠিক আছে। বাসায় ফেরার সময় 1 কেজি মিষ্টি কিনে নিয়ে আসে, কেননা আঙ্কেলের পরিবারের 4 জন, সেজন্য 1 কেজি মিষ্টি আনে। এনে আঙ্কেল হাতে দেয়। এগুলো আপনাদের জন্য, আর দোয়া করবেন আমি যেন বাকি 2টা সেমিস্টার অনেক ভালো রেজাল্ট করতে পারি। দোয়া করি বাবা। আর আজ থেকে আমাদের সাথেই খেও। তুমি যখন ভালো রেজাল্ট করেছো সেজন্য এই মাসটা তোমার জন্য থাকা খাওয়া ফ্রি। সত্যি আঙ্কেল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি ভালো রেজাল্ট করেছো সেজন্য আমার তরফ থেকে তোমার জন্য গিফট। রফিক চৌধুরী মিষ্টি নিয়ে বাসায় আসে। ওনার হাতে মিষ্টি দেখে ইরা আর ইতি প্যাকেট খুলে কয়েকটা খেয়ে নেয়। ইরার মাও 2টার মতো খেয়ে নেয়। বাবা, তুমি তো কখনো মিষ্টি বাসায় কিনে আনো না, আজকে হঠাৎ করে কিনে আনলে যে? কিনে তো আনিনি। তাহলে কে দিল? আকাশ দিল। ওর আজকে অনার্স 2য় বর্ষের রেজাল্ট দিল, সেজন্য আমাকে মিষ্টিগুলো দিল তোমাদের যেন খাওয়াই। সত্যি ছেলেটা অনেক ভালো আর মেধাবী মনে হচ্ছে। একটা কাজ করি, আকাশকে বলবো ইরাকে যেন পড়ায়। বাবা, তোমার কি মাথা ঠিক আছে? আমি ওই ছেলের কাছে পড়বো? তোমরা ভাবলে কি করে? আব্বু, আপু তো পড়বে না, তখন আমি না হয় পড়ব। তোকেও পড়তে দিব না আমি। আমি পড়লে সমস্যা কি? অনেক সমস্যা। আব্বু, ও একা পড়বে না।
তাহলে তুইও ওর সাথে পড়। আকাশের বাচ্চা আমার পুরো পরিবারকে আস্তে আস্তে পটিয়ে নিচ্ছে। তুই কি ভেবেছিস আমি কোনো কিছু জানতে পারবো না, বুঝতে পারবো না? কি রে, কি ভাবছিস এরকম করে? ঠিক আছে, আমরা দুজনই পড়বো, কিন্তু ওই ছেলে কি আমাদের পড়াবে? আমি ওর সাথে কথা বলে নেব, তোমরা এখন পড়তে বসো। ঠিক আছে আব্বু। উনি যাওয়ার পরে ইতি জিজ্ঞেস করে বসে। কে তুই রাজি কেন হলি? তুই কি ভেবেছিস আমি কোনো কিছুই টের পাবো না? কেন? আমি কি করলাম? তুই টিউশনের নাম করে ওই ছেলের সাথে যে লটর পটর করবি না, তার কি কোনো গ্যারান্টি আছে? কি বলছো এখন কথা তুমি? আমি ঠিকই বলছি, অনেক নাটক সিনেমায় দেখেছি, আর এগুলো বেশিরভাগ সময় টিউশনির স্যারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তার মানে আমি যেন কোনো কিছু না করতে পারি, এই জন্য তুমি? ঠিক ধরেছিস। রাতে ইরার মা খাবার নিয়ে আকাশের কাছে আসে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তা তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আন্টি, রাতে হঠাৎ আপনি এখানে? তোমার জন্য খাবার নিয়ে এলাম। আপনি কেন কষ্ট করে আনতে গেলেন? আরে কোনো ব্যাপার না, তুমি খেয়ে নিও। তোমার আঙ্কেল কি আমার মেয়েদের পড়ানোর ব্যাপারে কোনো কিছু কি বলেছিল? জি আন্টি, বলেছিল। তাহলে কাল থেকে চলে আসিও। জি আন্টি, আসবো। পরের দিন বিকালে আকাশ ইরাদের বাসায় আসে, তবে এই প্রথম ওনাদের রুমে আসা। এইদিকে তুই এত সেজে আসছিস কেন? আজকে না স্যার আসবে? তো কি হয়েছে? ওই ছেলেটা আসতেছে বলে তুই এরকম ভাবে সেজে ওই ছেলের সামনে যাবি? বিয়ে বাড়িতে বা কোনো পার্টি, এমনকি বাসার বাহিরে গেলেও তো সেজে যাই আমরা। আমরা তো বাসার ভিতরেই আছি, তাহলে তুই এভাবে সেজে ওই ছেলের সামনে যাবি? ওই ছেলে তো দেখেই তোকে পছন্দ করে নেবে। আমি তো এটাই চাই আপু। তোর কি একটু লজ্জা করে না এরকমটা বলতে? লজ্জা কেন করবে? তোকে নিয়ে আমি পারি না, না জানি আজকে কোন ঘটনা ঘটিয়ে ফেলিস। তাছাড়া এটা আমাদের প্রথম দেখা, সেজন্য না সাজলে কি হয় তুই বল? উফ, তোকে নিয়ে আর পারি না আমি, যা খুশি কর। তখনই রফিক চৌধুরী ড্রয়িং রুমের এখানে আসে। তুমি কখন এলে? এই তো আঙ্কেল, 5 মিনিট হলো। তুমি ওদের রুমে এসে ওদের পড়াবে। রুমে কেন আঙ্কেল? এখানে লোকজন আসবে, তোমারও পড়াতে অসুবিধা হবে। কিন্তু রুমে না হয় পড়ালাম, কিন্তু আপনার বড় মেয়ে যদি উল্টাপাল্টা কিছু করে বসে? আরে ও তেমন কিছু করবে না, যদিও মেয়েটা অনেক দুষ্ট, কিন্তু খারাপ কিছু করবে না। আচ্ছা, আমি রুমেই যাই। এই বলে রুমে যায়। দরজা খোলা থাকায় ভিতরে প্রবেশ করে তখনই দেখতে পায় ইরা জামা চেঞ্জ করছে। আকাশ সব কিছুই দেখে নেয়। ওরা চিৎকার করবে এর আগেই আকাশ বের হয়ে আসে। বের হওয়ার পরে ইরা তো নিজেকে ঠিক করে নেয়। তখন কি রে, আমার আগে তুই সব কিছু দেখিয়ে দিলি। ওই চুপ কর। হায় আল্লাহ, আমার তো সর্বনাশ হয়ে গিয়েছে। উফ, ভেবেছিলাম স্যার এসে প্রথমে আমার দিকে তাকাবে, কিন্তু তোর জন্য কোনো কিছুই আর হলো না। চুপ কর অসভ্য মেয়ে, দেখানোর জন্য একদম উতলা হয়ে পড়েছে। আমার যে সর্বনাশ হয়ে গেল তার বেলায়। তো কি হয়েছে, তুই ওনাকে একবার ওইরকমভাবে দেখে নিস, তাহলেই তো শোধবোধ হয়ে যায়। মার খাবি কিন্তু এখন। তুই বস, আমি স্যারকে ডেকে নিয়ে আসছি। ইতি রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। তারপর আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশে প্রথম ইতিকে দেখছে, দেখে তো চোখ ফেরাতে পারছে না। স্যার, ও স্যার, হ্যাঁ বলো। এবার রুমে আসুন। তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে। ইতি যাওয়ার 1 মিনিট পরে আকাশ রুমে ঢুকে দেখে ওরা দুজনেই টেবিলে বসে আছে। ওদের সামনের চেয়ারে বসে আছে। তোমাদের তো সবগুলো বিষয় পড়ানো সম্ভব না। সবগুলো বিষয় পড়াতে না পারলে এখানে কেন এসেছেন? উফ আপু, স্যার বুঝাতে চেয়েছে আমাদের যে যে বিষয়গুলোতে সমস্যা সে বিষয়গুলো যেন আমরা পড়ি। কি ঠিক বলছি না স্যার? একদম ঠিক বলেছ। ছোট হলেও তোমার মাথায় বুদ্ধি আছে, কিন্তু তোমার বোনের মাথায় তো বিন্দু মাত্র কিছু আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ। দেখুন, আপনি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছেন। স্যার তো ঠিকই বলেছে। তা স্যার, শাড়ি পরলে আমাকে কেমন দেখায় তা তো বললেন না। ড্রয়িং রুমেই না বললাম? আমি তো বাকিটা বলতে যাবে তখনই আকাশ ইশারা করে।
এতে ইতি বুঝে যায় সেজন্য চুপ করে আছে। ড্রয়িং রুমে কি বলেছিল? কই আপু, কিছু না তো। আচ্ছা, এখন তোমাদের যে জায়গার সমস্যা তা দেখাও। কেন, আপনি কি ডক্টর? আমি বইয়ের কথা বলছি, শরীরের কথা না। আমি তো ভেবেছিলাম। বাড়তি না বলে পড়া বের করো। কি আর করার, ওদের যেখানে যেখানে সমস্যা ওরা এক এক করে বই খুলে দেখাতে থাকে। সবটা দেখার পরে এতগুলো সমস্যা তোমাদের? তো কি হয়েছে? পারবেন না পড়াতে, তা বলে দিলেই তো পারেন। কয়েকটা মাস পরেই তো পরীক্ষা। যদি এখনই এরকম অবস্থা হয় তাহলে বাকি যে মাসগুলো আছে সেগুলো কিভাবে পড়াশোনা কভার করবে তাই ভাবছি। এত ভাবার কি আছে? ঠিক আছে, বইয়ের প্রথম থেকে শুরু করি তাহলে। ঠিক আছে। প্রথম থেকে যেখানে যেখানে সমস্যা তা পড়াতে থাকে, অনেক ভালোভাবে বোঝাতে থাকে। 2 ঘন্টা পরে কালকে এইগুলো করে নিয়ে আসবে। জি স্যার। জানতো এখন। তবে একটা কথা, কি কথা? এই কথাগুলো কাউকে বলবেন না, ভুলেও না। পড়াশোনার ব্যাপারে? আমাকে দেখার ব্যাপারে? ঠিক আছে, বলবো না। এভাবে ওদের দুজনকে পড়াতে থাকে। কয়েকটা দিন পরে আকাশ আসে ভার্সিটিতে, মানে নিজে যে ভার্সিটিতে পড়ে সেখানে না এসে ও এখন যেখানে থাকে সেখানে এসেছে। এসে ওদের সাথে মাঝে মাঝে ক্লাস করতে থাকে। যখন সুযোগ পায় তখন কিছুক্ষণ পরে। আপনি এখানে কেন? এসেছি ক্লাস করতে। এখানে কি পড়েন? এখানে পড়ি না। এখানে যদি না পড়েন তাহলে কেন আসলেন এখানে? একটু আগেই তো বলেছি পড়তে এসেছি। একটা জায়গায় পড়ে আরেকটা জায়গায় ক্লাস করতে আসাটা কি ঠিক হচ্ছে? ঠিক হবে না কেন? না, কিছু হয়নি। এর মতো করে চলে যায়। আকাশও বাসায় এসে ওর কাজ করতে থাকে। রাতে ঘুমাবে তখন একটা অচেনা নাম্বার থেকে কল আসে। কে বলছেন? আমি আরোহী বলছি। প্লিজ আকাশ, কলটা কেটো না। যা বলার তাড়াতাড়ি করে বল। আমাকে ক্ষমা করে দে। আমার চরিত্রে যে দাগ তুই দিয়েছিস তা সবার সামনে কি সত্যিটা বলতে পারবি? আমি আঙ্কেল আন্টিকে সব সত্যি বলে দিয়েছি। এখন না বলে কি হবে? আমাকে তো সে ঘর থেকে বের হয়ে যেতে হলো। আঙ্কেল আন্টি তোকে বাসায় ফিরে আসার জন্য বলেছে। আমি তো এখন আসবো না। তাহলে কখন আসবে? যখন আমার ইচ্ছে হবে তখন আসবো। তবে তোর মুখটা আমি দেখতেও চাই না। যে মেয়ে আমাকে পাওয়ার জন্য এতটা বড় একটা মিথ্যে কথা বলতে পারে সে মেয়ের সামনে থাকাটা এক ধরনের বোকামি। সব কিছুর জন্য সরি বললাম তো। এরপর থেকে আমাকে আর কল দিবি না। আরোহী কোনো কথা বলার সুযোগ আর দিল না। অনেকে তো ভাবছেন কি থেকে কি হয়ে গেল। আরোহীর সাথে আকাশের কি সম্পর্ক, সেটারও একটা কাহিনী আছে যা আপনাদের পরে একটা সময় জানিয়ে দেওয়া হবে। সকালবেলায় বের হয়ে যায় কাজের উদ্দেশ্যে, বিকালে বাসায় ফিরে। ইরা, আকাশ তো বাসায় ফিরেছে। একটা কাজ কর, তুই ওকে এই খাবারগুলো দিয়ে আয়। আমি কেন খাবার নিয়ে আসতে যাব? দিয়ে আসলে সমস্যা কি? সমস্যা আছে, আমি দিতে পারবো না। তাহলে আমি ইতিকে বলছি, ও না হয় দিয়ে আসবে। ইতি, এই ইতি, কি হয়েছে আম্মু, ডাকছো কেন? যা তো আকাশকে এই খাবারগুলো দিয়ে আয়। ঠিক আছে, দাও খাবার। ইতি খাবার নিয়ে আসে, সেজন্য আকাশকে দিয়ে গল্প করতে থাকে। অন্যদিকে ইতি আসছে না দেখে কি ব্যাপার, ইতি এখন আসছে না কেন? কি করছে ওই ছেলের সাথে? যাই একটু দেখি তো। আকাশের রুমে এসে দেখে ইতি আকাশ গল্প করতে থাকে। ওদের এভাবে দেখে ইরা তো অনেক রেগে যায়। ইতি, কি হচ্ছে এসব? তোকে খাবার দিয়ে যাওয়ার জন্য বলেছে, খাবার খাইয়ে দেওয়ার জন্য পাঠানো হয়নি। আমি কখন খাবার খাইয়ে দিলাম? তুই যা শুরু করেছিস তাতে তো এরকম কিছুই মনে হয়। যা নিচে গিয়ে পড়তে বস। ইতি যাওয়ার পরে ইরা বিছানায় বসে। আপনার কি একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? আমি কি করলাম? আমাকে পটাতে না পেরে আমার বোনটাকে পটানোর চেষ্টা করছেন। আরে আমি কাউকে পড়াইতে চাই না। যদি আবার কখনো দেখেছি আমার বোনের সাথে টাঙ্কি মারার চেষ্টা করেছেন তাহলে কিন্তু এর ফল মোটেও ভালো হবে না, কথাটা মনে রাখিস। জি থাকবে। এখন আসুন তো এখান থেকে। ইরা তো রাগে বেরিয়ে পড়ে। রুমে এসে ইতিকে ইচ্ছে পরিমাণে ঝাড়তে থাকে। তারপর
তোকে যেন না দেখি আমি। কিন্তু আপু, স্যারকে তো আমার অনেক ভালো লাগে। তোর স্যার আমাকে ভালোবাসে। কি বলছিস? স্যার তোকে ভালোবাসে? আমার তোর কথা মোটেও বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবি? যদি স্যার নিজের মুখে বলে তাহলে বিশ্বাস করব। ঠিক আছে। পরের দিন ইরা সকাল সকাল আকাশের রুমে আসে। যদিও দরজা খোলাই ছিল, সেজন্য ভিতরে এসে দেখে আকাশ নেই। তখনই ওয়াশরুম থেকে পানির শব্দ আসতে থাকে। উফ, বেটা এত সকাল সকাল গোসল করতেছে কেন? নাকি অন্য কোনো? ইরা ভাবতে ভাবতে আকাশ ততক্ষণে বের হয়ে যায়। ইরাকে দেখে চমকে ওঠে। আপনি এই রুমে কেন? আমি এসেছি একটা কথা বলার জন্য। এই সকাল 8টায় কি কথা বলতে চলে এসেছেন? আমি তোমাকে ভালোবাসি। প্লিজ তুমি আমার ছোট বোনের দিকে নজর দিও না, প্লিজ প্লিজ প্লিজ। সকালে পানি তো ঠান্ডাই আছে, বেশি ঢেলে নিয়েছি নাকি? আমার এরকম লাগছে কেন? ওই, তুই একদম ঠিক আছিস। আমি যেটা বলেছি সেটাই সত্যি। সেজন্য আমার বোনের থেকে দূরে থাকবি, কথাটা যেন মনে থাকে তোর। থাকবে। তাই এত সকাল সকাল এই কথাটা বলার জন্য আসলে, নাকি অন্য কোনো কারণে? এটা বলতেই এসেছিস? কথাটা শেষ করে চলে আসে ইরা। এসে ইতির পাশেই আবার শুয়ে পড়ে। আকাশ তো বুঝতে পারছে না সকাল সকাল কি থেকে কি হয়ে গেল। এত কিছু আর না ভেবে চলে যায় কাজে। বিকালে বাসায় ফিরে ফ্রেশ হয়ে নেয়। ততক্ষণে ইতি খাবার নিয়ে হাজির। তবে ইতি আজকে অনেকটা সেজেছে। কি ব্যাপার ইতি? তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে মনে হচ্ছে, নাকি দেখে চলে গেছে? কোনোটাই ঠিক হয়নি। তাছাড়া আমার বড় বোনের বিয়ের কোনো খবর নেই, সেখানে আমার বিয়ের কথা নাই বললাম। এই কথাটাও তুমি ঠিক বলেছ। তা বলেন না, আমাকে কেমন লাগছে? সত্যি তোমাকে অসাধারণ লাগছে। স্যার, আপনাকে একটা কথা বলতে এসেছি। তো বলো কি কথা? তার আগে একটা কথা জানতে চাই আপনার থেকে। কি কথা বলো? স্যার, আপনি কি আপুকে ভালোবাসেন? এবার আকাশ বুঝতে পেরেছে ইরা কেন তখন এই কথাগুলো বলেছিল। তাই নির্দ্বিধায়, হ্যাঁ ইতি, আমরা দুজনকে ভালোবাসি। কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি। একসাথে তো দুজনকে ভালোবাসতে পারবো না। কেন পারবেন না? দুজনকে বিয়ে করে এই বাসায় থেকে যান। এই হয় না ইতি। ধ্যাত, ভালো লাগে না আমার। এই বলে ইতি চলে যায়। আকাশও একটু মুচকি হাসি দিয়ে বসে পড়ে। 2 দিন পরে ইরা আবারও আসে আকাশের কাছে। কাজ হয়েছে কি? হয়েছে। তবে ইতি অনেক কান্না করছে। কান্না করা তো স্বাভাবিক। কিন্তু ইতি পুরোপুরিভাবে এখনো বিশ্বাস করেনি। সেজন্য যখন ওর সামনে থাকবো তখন আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো আচরণ করব, যেন ও কোনোভাবেই বুঝতে না পারে। ঠিক আছে, তাই হবে। কথাগুলো বলে ইরা যেতে চাইবে, ততক্ষণে ইতিও চলে আসে। তুই এখানে কি করছিস? আমার বয়ফ্রেন্ডের কাছে আমি থাকবো না তো কে থাকবে বল? আচ্ছা, তোমরা তো শুধু মুখেই বলেছ তোমরা ভালোবাসো, কিন্তু আমার কাজে প্রমাণ লাগবে। কাজে প্রমাণ বলতে? আপু, তুই ভাইয়া কিস করবি আমার সামনে? তুই কি মার খাবি? উনি যদি তোর বয়ফ্রেন্ড হয়ে থাকে তাহলে কিস করতে অসুবিধে কোথায়? কিস করতে অসুবিধা নেই, কিন্তু তাই বলে ছোট বোনের সামনে আমি আমার বয়ফ্রেন্ডকে কিস করব? তো কি হয়েছে? যদি তোর করতে সমস্যা হয় আমি করতেছি। তোকে করতে হবে না, তুই ওখানেই থাক। ইরা কোনো উপায় না পেয়ে আকাশকে কিস করে। সে সুযোগে কিছু সেকেন্ডের পরিবর্তে আকাশ সেটাকে মিনিটে নিয়ে যায়। এতে ইরা তো রেগে যায়, কিন্তু কিছু বলতে পারছে না ইতি সামনে থাকায়। থাক, হয়েছে, এবার ছেড়ে দিতে পারো। এভাবে আরও কিছুক্ষণ থাকলে বাচ্চাও হয়ে যাবে। কথাটা বলে ইতি চলে যায়। ইরা ঝেড়ে দিয়ে কিছু বলতে যাবে, তখনই দেখুন, সময় বেশি নেওয়াতে ইতি কিন্তু বিশ্বাস করে নিয়েছে। ওকে বিশ্বাস করানোর চক্করে তো আমারই অবস্থা কাহিল। তোর? তবে যাই হোক, ভালোই কিন্তু লেগেছে আমার। তোর থেকে তো ভালো লাগবে, শয়তান কোথাকার। শুধু ওকে তোর থেকে দূরে রাখার জন্য এসব করতেছি, নয়তো এখন যেতে পারেন। ইরাও চলে যায়। এভাবে কয়েকটা দিন যায়। আকাশ আর ইরা নিজেদের মতো করে অ্যাক্টিং চালিয়ে যেতে থাকে। দেখতে দেখতে বছর কেটে যায়।
ইতি এখন আকাশকে ভালোবাসে, কথাটা আর বলে না, যা দেখে ইরাও অনেক খুশি। আমার বোন আপনার পিছু ছেড়ে দিয়েছে, এটাই আমার জন্য অনেক কিছু। আপনার বোন আমার সাথে প্রেম করলে আপনার সমস্যা কোন জায়গা ছিল? সেটা এখন বলা যাবে না। বললে সমস্যা কি? সমস্যা আছে বলেই তো বলা যাবে না। তবে একটা কথা বলার ছিল। কি কথা? এই মিথ্যে প্রেমের অভিনয় করতে করতে আমি যে কখন আপনাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। মাথা খারাপ তোর? আমি তোর মতো একটা ভিখারির সাথে সম্পর্ক করব? তুই ভাবলে কি করে? আমি কিন্তু সব সত্যি বলে দেব ইতিকে। সেটা বলার চান্সও পাবি না। কেন কেন? ইতিহাস সকালে গ্রামের বাড়িতে গেছে বেড়াতে। সমস্যা কি? যখন আসবে তখন বলবো। তোর দেখে অনেক লোক। কোন লাভ? আমি যে মিথ্যা অভিনয় করতেছি সেটা এখন তুই আমার বোনকে বলে ওকে তোর চালে ফাঁসিয়ে সব কিছু তোর করে নিবি? এটা আমি কখনোই হতে দেব না। দেখি না কি হয়। এবার শুরু হবে ইরা আকাশকে কিভাবে এই বাসা থেকে বের করবে, তার প্ল্যান চলতে থাকে ইরার মনের মধ্যে। সেজন্য রফিক চৌধুরীর কাছে আকাশকে খারাপ বানাতে থাকে আস্তে আস্তে। কি বলিস? ওই ছেলেকে দেখে তো এতটা খারাপ মনে হয়নি। বাবা, প্রথম প্রথম সবাই এরকম ভালো সাজে। নেশা একটা ছেলে করতেই পারে। সেটা ঠিক, কিন্তু এভাবে যদি প্রতিনিয়ত নেশা করে তাহলে কি হবে বুঝতে পারছো তুমি আব্বু? কি হবে বল? একদিন পুলিশ এসে দেখবে আমাদেরও ধরে নিয়ে যাবে। কি বলিস? এত সাংঘাতিক ব্যাপার ঘটে গেল? তুমি তো কোনো কিছুই টের পাও না ঠিক মতো। আচ্ছা, আমি নিজে ওই ছেলের সাথে আলোচনা করব। আরে আব্বু, তুমি বললেই কেউ সত্যি কথাটা বলবে নাকি? তাহলে? তুমি ওকে এই বাসা থেকে বের করে দাও। তা কি করে হয় বল? সামান্য একটু কাজের জন্য এতগুলো বছর ছেলেটা এখানে ছিল, ওকে বের করে দেওয়াটা কি ঠিক হবে? এর জন্য আরেকটা কাজ করতে পারো। কি কাজ? তুমি ওই ছেলেকে আগে যতটা মায়া করতে এখন আস্তে আস্তে কমিয়ে দাও। ঠিক আছে, তাই হবে। এভাবে 7 দিন হয়ে যায়। এখন আর আকাশের সাথে ইরার বাবা মা ঠিকমতো কথাও বলে না, এমনকি ইরা তো আগ থেকেই বলে না। এরকমভাবে কিছুদিন যাওয়ার পরে আব্বু, আব্বু, কি হয়েছে? আকাশ আমার দিকে বাজেভাবে এখন তাকাচ্ছে। বাজেভাবে বলতে? পড়ার সময় কেমন করে যেন তাকায় আমার দিকে, মাঝে মাঝে তো হাতও ধরে আমার। তুই এইসব আমাকে আগে বলবি না? বললে কি করতে? আমি ওকে এই বাসা থেকেই বের করে দিতাম। আচ্ছা, আর 2 থেকে 3 দিন দেখি, তারপর না হয় দেখব কি করা যায়। 2 দিন পরে রফিক চৌধুরী ওনার বউকে নিয়ে বাহিরে যায়। আকাশ আসে ইরাকে পড়াতে। পড়ানোর মাঝে, তোমার বাবা মার সাথে কিছু কথা আমার। কি কথা? আমি তোমাদের আর পড়াবো না, আর এই বাসা আমি ছেড়ে দেব। হায় আল্লাহ, এবার কি হবে? আমার বোন যদি জানতে পারে, ও তো আকাশকে খুঁজে হলো বিয়ে করে নেবে। কিন্তু আমাকে এমন কিছু করতে হবে যেন ইতিও ওকে আর বিশ্বাস না করে। কি ভাবছো এরকম করে? ভাবছি হঠাৎ ছেড়ে কেন দিবেন? সে অনেক কারণ। ইরা মোবাইলের দিকে তাকাচ্ছে। সিসিটিভির মধ্যে দেখতে পায় ওর বাবা মা আর ইতিও আসতেছে। সেজন্য তাড়াতাড়ি করে ইরা ওর ওড়না সরিয়ে ফেলে। এ কি করছেন? এখনো শুরুই করিনি। একে একে ইরা ওর গেঞ্জি কিছুটা ছিঁড়ে নেয়, তারপর শরীরে একটু একটু আঁচড়ের দাগ কেটে নেয়। ইরার বাবা মা যখন দরজায় কলিং বেল চাপে তখনই ইরা চিৎকার করতে থাকে। কে আছো? আমাকে বাঁচাও ওই রাক্ষসের হাত থেকে। দৌড়ে এসে দরজা খুলে দেয়। রফিক চৌধুরী ইরার এমন অবস্থা দেখে বুঝতে বাকি রইল না যে এখানে কি হয়েছিল। তার পরের কাহিনী তো আপনারা প্রথমেই জেনেছেন, সেজন্য নতুন করে আর নাই বললাম। সেজন্য অতীত আপাতত এখানে শেষ করি। তবে আরোহের ব্যাপারটাও সেম কাহিনী, তবে বিস্তারিত জানতে পারবেন। তাহলে আমরা এখন বর্তমানে ফিরে যাই। বর্তমান কি তাহলে আরোহীর মতো ওই মেয়েটাও সেম কাজটা করলো? হ্যাঁ আম্মু, আর এই তো আমাকে পাওয়ার জন্য এরকমটা করেছে, কিন্তু ইরা কেন এরকমটা করলো আমার সাথে সেটাই আমি বুঝতে পারলাম না। আচ্ছা, যা হওয়ার হয়েছে, এই নিয়ে দুঃখ করে লাভ নেই।
তাছাড়া আরোহী এসেছে তোর সাথে দেখা করার জন্য। ওকে কেন আসতে বলেছো? চিন্তা করিস না, ওর বিয়ে হয়েছে আর একটা বাচ্চাও আছে। মেয়েটাও যে তোর সাথে অন্যায় করে বড্ড ভুল করেছে। তোমরাও কি কম অন্যায় করেছো আমার সাথে? আমরা তো চেয়েছি আরোহীর সাথে বিয়ে হলে আমাদের পরিবারের বিজনেসের দিক থেকে শুরু করে সব দিক অনেক শক্ত হবে। তাছাড়া আরোহী মেয়েটাও অনেক ভালো। আর ওই যে ভালো সেটা আমিও জানি। তাহলে কেন বিয়ে করলি না আমাকে? কথাটা বলতে বলতে আরোহী আকাশের রুমে আসে। কোলে একটা বাচ্চা ছিল আরোহীর। তুই এখানে? আমি এখানে। আমার কারণে তুই ঘর ছেড়েছিস, চাইলে তো সেই দিনগুলো ফিরিয়ে দিতে পারবো না। আমি কিন্তু তোকে আগেই বলেছি, আমি তোকে শুধু আমার বন্ধুর নজরে দেখতাম, কিন্তু তুই যে আমাকে ভালোবাসবি সেটা আমি জানতাম না। আমারও ব্যাপারটা অনেক আগেই তোকে জানানো দরকার ছিল, কিন্তু শেষ পর্যায়ে তোকে বলি, তুই রাজি হসনি। এই কারণে তুইও মিথ্যে একটা অপবাদ দিয়েছিস আমাকে। ভেবেছিলাম তুই তাহলে চাপে পড়ে আমাকে অন্তত বিয়েটা করে নিবি, কিন্তু সেটাও বললি না। জোর করে এসব হয় না, কেন বুঝতে চাইছিস না বল? যখন বুঝেছি ততক্ষণে তুই বাসা ছেড়ে চলেও গিয়েছিস। আচ্ছা যাক গিয়ে সেসব কথা, এতগুলো বছর কাটালি কেমন করে? কাটিয়েছে অনেক ভালোভাবে। কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে না। কি মনে হচ্ছে না? তোর সাথে কিছু তো একটা খারাপ হয়েছিল, যা তোর মুখটা দেখেই বোঝা যাচ্ছে। আসলে তোর তো সেম কাহিনী অন্য একটা মেয়ে ওর সাথেই করেছে। তুই তো ওকে পাওয়ার জন্য করেছিস, কিন্তু ওই মেয়েটা আকাশকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য করেছে। আন্টি, সেটা কিরকম? আকাশের মা আরোহীকে সবটা বলে। সবটা শোনার পরে আমার মনে হয় তোর মেয়েটির সাথে সরাসরি দেখা করে মেয়েটিকে এরকমটা কেন করলো তা জানাটা দরকার। আমার এইসবে ইন্টারেস্ট নেই আর। তাও দরকার আছে। এমনি এমনি কোনো কারণ ছাড়া মেয়েটি কেন করলো তা তো তোকে জানতে হবে। ঠিক আছে, তাই করব। আমাকে মাফ করে দিস তাহলে। আমি তোর হওয়ার জন্য এমনটা করেছি, কিন্তু তাও তোকে পাইনি। চলি রে, ভালো থাকিস। আরোহী চলে যায়। এখন তো আপনারা জেনেছেন আরোহী আর আকাশের মাঝেও সেম এই কাহিনীর মতো ঝামেলা হয়েছিল। আর আকাশ আরোহীকে বিয়ে করবে না বলাতে আরোহীও সেম রকম মিথ্যে একটা নাটক বানিয়েছিল, যেন আরোহীকে আকাশ বিয়ে করতে বাধ্য হয়। যদিও আরোহীর পরিবার আর আকাশের পরিবার বিয়েতে রাজি ছিল, কিন্তু আকাশ ছিল না, সেজন্য এরকম কাজ করে। যখন আকাশ রাজি না হয় তখন ওকে এই বাড়ি থেকে বের হয়ে যায় কাউকে না জানিয়ে। এইদিকে তুই কি এখনো মেয়েটাকে ভালোবাসিস? হ্যাঁ আম্মু, আমি ওকে অনেক ভালোবেসেছি। তাহলে এখন কি করবি? তুমি বললে না ওই মেয়েটি কেন এরকম করলো আমার সাথে, তা আগে খুঁজে বের করার জন্য। হ্যাঁ, কিন্তু তাহলে তো তোকে ওখানে যেতে হবে। যাব, তবু অন্যভাবে। সেটা কিরকম? এত বছর তো ওখান থেকে এসেছি ভিখারির মতো, এবার ওখানে যাব আমার মতো। কিন্তু ওদের বাসায় থাকবি কি করে? ওদের বাসায় কেন থাকবো? ওখানে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল, ওই ছেলের বাসায় থাকবো। ও কি জানে? এরা যে আমার সাথে এরকমটা করেছে তাও জানে, এমনকি ওই নিজেই আমাকে বাসে উঠিয়ে দিয়েছিল। তাহলে তুইও একটা প্রতিশোধ নে। মা, নিব। 7 দিন পরে আকাশ একটা গাড়ি আর নিজের কিছু পোশাক সাথে যা যা লাগে সব কিছু গাড়িতে এনে রাখে। পাশে ওর বাবা মা ছিল। দোয়া করিও বাবা মা, আমি ওই মেয়েকে নতুন করে আমার প্রেমের ফেলে ওকে কিছুটা চেষ্টা করব, তারপর ওকে বোঝাবো ছলনা করার কষ্টটা কত দুঃখ দেয়। চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রেখেছি, তোর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে আব্বু, আসি তাহলে। ওখান থেকে চলে আসে রাশেদের বাসায়। রাশেদ আকাশের এরকম লোক দেখে নিজেই চিনতে পারছে না। এই আকাশ আর কিছু দিনের আকাশের মধ্যে কত যে পার্থক্য তা বুঝতে পারছে। পরের দিন চল তাহলে ঘুরে আসি ভার্সিটি থেকে। ইরা তো এখন শেষ বর্ষে। সমস্যা কি? আমি ওই বর্ষে যাব, আমি তো পড়াশোনা করতে যাব না। তাহলে কি করতে যাবি? এরা যেমনটা আমার সাথে করেছে আমিও ওকে বাধ্য করব আমার সাথে নিজে থেকেই প্রেম করার জন্য। কিন্তু ইরা কি তাতে রাজি হবে? রাজি হবে মানে? দেখবি ও নিজে এসে আমাকে প্রেমের প্রস্তাব দেবে। তারপর তুই কি করবি?
কয়েকটা মাস প্রেম করব, তারপর যখন ওর পরিবারের সাথে আমার দেখা করাবে ওখানেই আমি সব সত্যি বলে চলে আসব। এতে তো মেয়েটি ছোট হয়ে যাবে সবার কাছে। আমাকে যতটা ছোট করেছে ওই পরিমাণ ছোট তো হবে না। এটা অবশ্য ঠিক বলছিস, কিন্তু আমার সাথে তোকে দেখলে তো বুঝে যাবে। তাহলে ভার্সিটিতে তুই তোর মতো করে থাকবি, আমি আমার মতো করে। তুই শুধু আমার নামে ভালো ভালো কথাগুলো ইরাকে বলবি, যেন আমাকে জানার ওর আগ্রহ বেড়ে যায়। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পরে ওরা ভার্সিটিতে চলে যায়। ওইদিকে আপু, ভার্সিটিতে কি যাবি না? যাব। তুই কি যাবি না? যাব তো, সেজন্য তো তোকে জিজ্ঞেস করলাম। তুই বস, আমি রেডি হয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে ওরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ে। ভার্সিটিতে এসে ইরার প্রথমে চোখ যায় গাড়ি পার্কিং করা জায়গার দিকে। কেননা এত দামি কোনো গাড়ি এই ভার্সিটিতে দেখতে পারবে তা ভাবেনি। ব্যাপারটা কি বলতো? কোন ব্যাপারে আপু? আমাদের ভার্সিটিতে এত দামি গাড়ি? হতে পারে প্রিন্সিপাল স্যারের। হতে পারে। তুই তাহলে ক্লাসে যা, আমিও যাই। ইরা ওর ক্লাসে আসে। ওখানে এসে আকাশকে দেখে অবাক হয়, কিন্তু আকাশকে চিনতে পারছে না। কেননা আগের আকাশের মুখ ক্লিন করা থাকতো, কিন্তু এখন আকাশের মুখে দাঁড়িয়ে আছে বলে চেহারার অনেক পরিবর্তন, সেজন্য চিনতে পারছে না। তার উপর পোশাক যদি চেঞ্জ করে ফেলে তাহলে তো কোনো কথাই নেই। আকাশও দেখেও না দেখার মতো ভান করে বসে আছে। অনেক মেয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে স্যার ক্লাস করিয়ে যায়, সাথে আকাশের পরিচয় করিয়ে দেয় সবার সাথে। ক্লাস শেষে গাড়ির উপরে এসে বসে ড্রিঙ্কস খাচ্ছিল তখন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কণ্ঠটা আমার পরিচিত লাগছে। পৃথিবীতে এতগুলো মানুষ, কারোর সাথে কারো কণ্ঠ তো কিছুটা হলেও মিলে থাকবে। এটা ঠিক বলেছেন। তা অন্য কারো গাড়ির উপরে এভাবে বসে বসে খেলে সে যদি দেখে তাহলে কি করবে ভেবে দেখেছেন? এই গাড়িটা আমার, তাহলে কি আর কি বলবে? কথাটা শুনে ইরা তো মনে মনে অনেক খুশি হয়ে যায়। কি বললেন? ওই গাড়িটা আপনার? তাছাড়া আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। জি আমার গাড়ি, আমি তো নতুন এসেছি এখানে। আচ্ছা, আপনার নাম্বার কি দেওয়া যাবে? আকাশ তো চাইছে এরকম কিছু, সেজন্য নাম্বার দিয়ে দেয়। ইরা তো সেই খুশি হয়ে যায়। বাসায় এসে ওর বাবা মাকে ব্যাপারটা জানায়। ওই ছেলে কি তোকে বিয়ে করবে? ওর সাথে প্রথমে আমি বন্ধুত্ব করব, তারপর ওকে একে একে প্রেমের প্রস্তাব দিব। কিন্তু এত বড় লোক ছেলেই কেন তোর চাই? তোমার এই সম্পত্তি তো আমি ঠিকমতো পাবো না, তা আমি জানি। পেলেও অনেক কম। তাছাড়া আমি তো বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাব। ইতিকে তো বিয়ে দিবে সাধারণ একটা ছেলে দেখে, যে ছেলের হয়তো বাবা মার মধ্যে একজন বেঁচে থাকবে, বা অনাথ হলেও সমস্যা নেই। এই কারণে চেয়েছি যেন ইতিকে এই বাসায় রাখা যায়। তোর যে মেজাজ, তোকে রাখলে তো তুই এমনিতেও ও আমাদের দেখাশোনা করবি না ঠিক মতো। সেটাই তো, ইতি এখানে থাকলে ওর সম্পত্তি পাবে বেশি, আর আমি পাবো কম। সেজন্য বড়লোক দেখে একটা ছেলে বিয়ে করে তা আমি পুষিয়ে নিব। তোর মাথায় এত লোভ আসলো কোথা থেকে? এখানে লোভের কিচ্ছু নেই, বুঝলে? সব মেয়ে চায় একটু ভালোভাবে থাকার জন্য, সেখানে আমিও সেটা চেয়েছি। এখানে দোষের তো কিছুই করিনি। তোর যা ভালো লাগে কর। রাতে ইরা আকাশকে মেসেজ পাঠানো শুরু করে। আকাশও রিপ্লাই দিতে থাকে। এভাবে 7 দিন ওদের মধ্যে মেসেজেই কথা হতো। তারপর ধীরে ধীরে মোবাইলে কল শুরু হয়। ভার্সিটিতেও কথা হয় দেখা হলে। ধীরে ধীরে ওরা এখন ঘুরতেও বের হয় অনেক জায়গায়। আচ্ছা, তোমার বাবা মা কোথায় থাকে? বাবা মা তো শহরে থাকে। এখান থেকে কতটুকু দূরে? এই তো 40 কিলোমিটার দূরে। ওনাদের সাথে দেখা করাবে? ওনাদের সাথে দেখা করে তুমি কি করবে? এমনিতে আঙ্কেল আন্টির সাথে কথা বলতাম। কি দরকার? না, এমনিতে। এভাবে কয়েকটা দিন যায়। ইরা এখন নিজের মনের কথাটা আকাশকে বলবে ভাবছে। কিছুদিন পরে ইরার জন্মদিন, সেজন্য রাতে ওরা দুজনে একটা নদীর ধারে আসে কেক নিয়ে। তারপর জন্মদিন পালন করে নেয়। আমার গিফট কোথায়? হাতটা বাড়াও।
ইরা হাত বাড়ালে একটা ডায়মন্ডের রিং পরিয়ে দেয়। যদিও ওটা ছিল নকল, কিন্তু দেখতে আসলের মতো। ইরা তো দেখে জড়িয়ে ধরে। তাছাড়া আপনারা তো জানেন আকাশ এখানে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য। সেজন্য শুধু শুধু কেন ডায়মন্ডের রিং দেবে বলুন? এবার আমার গিফট। এখানে না, গাড়িতে চলো, ওখানেই দিব। দুজনে গাড়িতে আসে, গাড়ির লাইট অফ করে দেয়। তারপর ওরা গিফট আদান প্রদান করতে থাকে। সে বিষয়ে বিস্তারিত নাই বললাম। 1 ঘন্টা পরে, তোমার গিফট যদি পেয়ে থাকো তাহলে চলো, এখন ফিরতে হবে। হুম। তোমাকে বাসার সামনে নামিয়ে দিতে হলে ইরাকে ওর বাসার নিচে নামিয়ে দেয়। ইরাও চলে যায়। আকাশও রাশেদের বাসায় চলে আসে। আজকে অনেক খুশি, কেননা সত্যিকারে ভালোবেসে যা কখনো করার চিন্তা করেনি, মিথ্যে ভালোবাসার অভিনয় করে আজকে তা আদায় করে নিল ঠিকই। এখন শুধু অপেক্ষার পালা। ওইদিকে আকাশ কবে ফিরবি বাসায়? চিন্তা করো না মা, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আমার প্রতিশোধ নেওয়ার বাকি। তোকে আমি কারণ জানতে বলেছি, প্রতিশোধ নিতে বলিনি। ও যা করেছে তার জন্য প্রতিশোধ তো নিতে হবে। আবার প্রতিশোধ নিতে গিয়ে মেয়েটার ক্ষতি করে বসিস না। জানি না কি করব, তবে 2 দিন পরে এসে দেখা করে যাব তোমাদের সাথে। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। 2 দিন পরে দেখা করার জন্য আসে ওর বাড়িতে। ওখানে ওর বাবা মাকে সবটা বলতে থাকে। সবটা শুনে, আচ্ছা তোর জন্য কি মেয়ে দেখা শুরু করব? এখন না আব্বু। তাহলে কখন? তাছাড়া তুই তো ওই মেয়েকে বিয়ে করবি না। তাহলে শুধু শুধু কেন আমরা অপেক্ষা করবো বল? ওকে বিয়ে আমি করব কি না তা আমি জানি না, তবে ওকে আগে একটা শিক্ষা যে আমি দিব সেটা অনেক ভয়ঙ্কর হবে। যাই করিস মেয়েটার ক্ষতি করিস না। ক্ষতি করব, তবে মানসিক দিক দিয়ে। সেটা আবার কি রকম? ও আমাকে যেরকমটা করে কষ্ট দিয়েছে আমিও ওকে সেমভাবে এর চেয়ে বেশি কষ্ট দেব। আচ্ছা, এইসব কথা থাকে এখন, 2 দিন থেকে তারপর যাস। ঠিক আছে। রাতে এরা কল দেয়। তখন তাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, আচ্ছা, ভিডিও কল দিয়ে তোমাদের বাড়িটা আমাকে দেখাও একবার। কি আর করার, ভিডিও কলে বাড়িটা দেখাতে থাকে। ইরা তো বাড়ি দেখে এমনিতেই ফিদা হয়ে যায়, কেননা এত বড় বাড়ি ইরা শুধু মুভিতেই দেখেছিল। এত বড় বাড়ি তোমাদের? আমার তো ইচ্ছে করছে এক্ষুনি চলে আসি তোমাদের বাড়িতে। আরে এত চিন্তা করছো কেন? বিয়ের পরে তোমাকে ঠিকই নিয়ে আসবো। সত্যি বলছো তো? সত্যি বলছি। 2 দিন পরে আকাশ আবারও ফিরে আসে। আবারও ওরা দেখা করে। এমনকি একান্তই কিছুক্ষণ সময় কাটাতে থাকে ওরা। এভাবে আরও 3 মাস চলে যায়। ইরারও পড়াশোনা শেষ হয়। তবে ইরা এখন আকাশকে ছাড়া কোনো কিছুই বুঝতে চায় না। যা আকাশ চেয়েছে তাই হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পরে, কাল তোমাকে নিয়ে যাব বাবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি চলে আসবো। পরের দিন ইরাদের বাসায় আসে। আসার সময় কিছু ফলমূল মিষ্টি কিনে নিয়ে আসে। ভেতরে এসে বলে, আগে খাবার খেয়ে নি সবাই, তারপর কথা বলবো। জি আঙ্কেল। কিছুক্ষণ পরে খাবার খেয়ে সবাই বসে আছে। তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। ইরা, আমি একটা কথা শুনতে পেলাম। কি কথা? তোমাদের বাসায় আগে একটা ছেলে থাকতো। তুমি কি করে জানো? এতটুকু তো জানতেই পারি আমি, ওই ছেলের সাথে তোমার রিলেশনও ছিল। আরে মিথ্যা কথা। তাহলে কি এলাকার লোকজন মিথ্যে বলতেছে? আরে ওদের কাজই তো এটা। আচ্ছা ইতি, আমি যদি ভুল না করি তুমি নিজেও ওই ছেলেকে পছন্দ করতে, তাই না? আকাশ, তুমি এসেছো ইরাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে, তা না করে এইসব প্রশ্ন করেই যাচ্ছ তুমি। ব্যাপারটা আপনারা জানেন, যা আপনারা লুকাচ্ছেন এখন। এমন কোনো কিছুই হয়নি। যা আপনারা সব কিছুই জানেন, সেজন্য নতুন করে যে বলবো তা আর দরকার নেই। বুঝতে পারলেন? সবটা শোনার পরে, ইরা আকাশ কি ঠিক বলছে? কি রে চুপ করে আছিস কেন? বল সত্যিটা কি এটা? হ্যাঁ আম্মু, এটাই সত্যি। কি তুই এত বড় একটা অপবাদ দিতে পারলি ওই ছেলের উপরে? তো কি করতাম? তোমরা ইতিকে বিয়ে দিয়ে ওই বাসায় রাখবে, তাহলে আমাকে রাখতে দোষ কিসের?
তোর যে মেজাজ, এই কারণে তোকে রাখতে চাই না, সেজন্য ইতিকে রেখে দিতে চেয়েছি। তোকে চেয়েছি একটা বড়লোক ছেলে দেখে তোর বিয়েটা দিয়ে দিব, তাহলে তুইও খুশি থাকবি। আমিও তাই ভেবেছি, কিন্তু ইতির জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেল। আমি কি করেছি? তুই যেভাবে আকাশের দিকে তাকিয়ে থেকে ওকে কাছে পেতে চাইতি, সেজন্য তোকে ওর থেকে দূরে রাখার জন্যই। কিন্তু আমি এই সবটা করেছি, কিন্তু ওই ছেলেটাও নাছোড়বান্দা, আমাকে ছাড়বেই না। সেজন্য আমি একটা মিথ্যা নাটক সাজিয়ে ওকে বাসা থেকে বের করে দিই, যাতে ইতি আর ওকে না খোঁজে। আর আমিও ওর মতো একটা ভিখারিকে বিয়ে করে যেন জীবনটা নষ্ট করতে না হয়। তোরা দু বোন তলে তলে এত কিছু করে ফেলেছিস? হ্যাঁ আব্বু, তবে এখন চিন্তা করো না, এবার তেমন কোনো অসুবিধা হবে না। অসুবিধা তো এখন হবে। কিরকম অসুবিধা আকাশ? আমি তো তোমাকে বিয়ে করব না ইরা। এমন কথা শুনে ইরার পুরো পরিবার অবাক হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে, কেননা এসেছে বিয়ের কথা বলার জন্য, কিন্তু তা না করে এখন অন্য কথা বলছে, সেজন্য অবাক হচ্ছে। আকাশ, এইসব কি বলছো? ঠিকই বলেছি। তুমি আমাদের সম্পর্কটা এভাবে, কি দোষ আমার সেটা তো বলবে। কয়টা দোষের কথা বলবো? বলো, আগে শুনি। তুমি যাকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছিলে, সে ছেলেটা আমি। কি বলো? ওই ছেলে তো অনেক গরিব ছিল। ঠিক ধরেছ, আমি গরিব ছিলাম না কখনো। আমি বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম, সেজন্য তোমাদের এখানে বাসা ভাড়া নেই। কিন্তু তুমি গরিব ভেবে আমার সাথে যে আচরণ করলে, তা আমি ভুলে যাব কি করে? আকাশ প্লিজ, প্লিজ আকাশ, আমার উপরে এত বড় জুলুম করো না। যখন আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছো, তখন কি তোমার মনে ছিল না এই কথাটা? আমি তো বুঝতে পারিনি। তোমার মনে সবসময় লোভ এসে বাধা বেঁধেছে, সেজন্য তোমার মতো মেয়েকে বিয়ে করা মানে নিজের ক্ষতি করা। ভালো থাকবেন, চলে তাহলে। দাঁড়াও, তুমি কি ভেবেছো আমার বাসা থেকে তুমি এত সহজে বের হয়ে যেতে পারবে? আপনি আমাকে আটকাবেন? এখানে আমার দাপট বেশি, তুমি কিন্তু ভুলে যেও না। একবার বাইরে তাকিয়ে দেখুন। রফিক চৌধুরী আর বাকিরা বাহিরে তাকায়, দেখে নিচে সিকিউরিটি, সবার হাতে বন্দুক। এখানে 10 জন সিকিউরিটি আর আমার বাড়িতে আছে 20 জন। এই 10 জন আমাকে সিকিউরিটি দেয়। এখন হয়তো বুঝতে পেরেছেন আমার সাথে পাঙ্গা নিলে কি কি হবে। আকাশ প্লিজ, আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমার পায়ে ধরি আকাশ। তোমার মতো লোভী মেয়ের মুখে এইসব মানায় না। ইরা আকাশের পা ধরে, কিন্তু আকাশ পা ছাড়িয়ে ওখান থেকে চলে আসে। গাড়িতে বসে একটা দীর্ঘশ্বাস নেয়, তারপর রওনা দেয় ওখান থেকে। ওইদিকে ইরা কান্না করতে করতে ওখানে জ্ঞান হারায়। 2 দিন পরে, মা, আকাশ কোথায়? আকাশ তো নেই। কোথায় গেছে ও? ও তো তখনই চলে গেছে। মা, আমি যে আকাশকে ছাড়া বাঁচবো না। আপু, তুই ভাইয়ের উপরে যে অন্যায় করেছিস তার প্রতিদানই হয়তো উনি তোকে দেওয়ার জন্য ভিন্ন রূপে এখানে ফিরে আসা ওনার। আমি কি তাহলে আকাশকে পাবো না? তা আর পাওয়ার কোনো চান্স নেই। আমি যে ওকে ছাড়া বাঁচবো না। আপু, তোকে শক্ত হতে হবে। তোরে লোভের জন্যই আজকে তোর এই পরিণতি। এখন থাক সেসব কথা, আগে তুই সুস্থ হয়ে বাসায় ফিরে আয়, তারপর দেখি কি করা যায়। কিন্তু আম্মু, আমরা তো আকাশ ভাইয়ার ঠিকানা জানি না। আমার কাছে ওর ঠিকানা আছে। ও যখন বাসায় উঠে তখন ওর ভোটার কার্ডের ছবি আছে আমার কাছে। বাবা, আমাকে ওর কাছে নিয়ে চলো বাবা। তুই আগে সুস্থ হও, তারপর দেখি কি করা যায়। আমি যে আকাশকে ছাড়া থাকতে পারবো না। কিছুক্ষণ পরে ডক্টর এসে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। ইরাও ঘুমিয়ে যায়। তারপর ওনারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে এই নিয়ে। তো এখন কি করব? তুমি বরং ছেলের বাবার সাথে কথা বলো। আচ্ছা, আমি সকালে যাব। সকালবেলায় রফিক চৌধুরী আকাশের বাড়িতে। উনি এসে আকাশের বাবা মার সাথে কথা বলতে থাকে, তবে রফিক চৌধুরী ওনার পরিচয় অন্য কিছু বলে, সেজন্য ওনারা আর বুঝতে পারেনি। কিছুক্ষণ পরে নিচে নেমে ওনাকে দেখে। এ কি আঙ্কেল, আপনি এখানে কেন? আকাশ, আমার মেয়েটিকে বাঁচাও তুমি। আপনার মেয়ে যা করেছে আমার উপরে, এর জন্য ওর কোনো অনুতপ্ত কি আছে? ও যা করেছে ভুল করেছে, প্লিজ ওকে মাফ করে দাও। আকাশ, উনি কে?
ওনার বাসায় ছিলাম আমি। ওনার মেয়ের নামই ইরা। ইরা আপনার মেয়ের নাম? আমার ছেলের সাথে আপনার মেয়ে যা করেছে তা কিন্তু মোটেও ঠিক করেনি আপনার মেয়ে। আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি আকাশ। তুমি আমার মেয়েটাকে গ্রহণ করে নাও। ওর মতো একটা লোভী মেয়েকে আমি বিয়ে করব, তা ভাবলেন কি করে? তাছাড়া আমার উপর এত বড় একটা অপবাদ দেওয়ার পরেও ওর মধ্যে আমি সামান্যটুকু অনুশোচনা দেখিনি। উল্টো নতুন করে আমাকে দেখে আমার টাকা দেখে আরও খুশি হয়ে আমার কাছে আসার চেষ্টা করেছে। আর এই সব কিছু করেছে টাকার জন্য। যদি বলো তোমার নামে আমার বাড়িটা আমি লিখে দেব, তাও আমার মেয়েকে তুমি গ্রহণ করে নাও। আপনার ওই বাড়ি বিক্রি করলে 40 লাখের বেশি হবে না, অথচ এর চেয়ে বেশি টাকার গাড়িতে আমি চলাচল করি। দেখুন আঙ্কেল, আপনার বাড়িতে অনেক বছর আমি দেখেছি, সেজন্য আপনার উপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আপনার মেয়ের ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারবো না। এই নিয়ে আমাকে কোনো রিকোয়েস্ট করবেন না আঙ্কেল। বাবা, আমি অফিসে গেলাম। আকাশ চলে যাওয়ার পর রফিক চৌধুরী আকাশের বাবা মাকে বলে, কিন্তু ওনারা দেখুন, এটা আমার ছেলের জীবনের প্রশ্ন। এখানে আমার কিছুই বলার নেই। আপনি এসেছেন যখন, দুপুরের খাবার খেয়ে না হয়ে যাবেন। না, আমি বরং এখন বের হই। ভালো থাকবেন আপনারা। ইরার বাবা চলে আসে, এসে ইরাকে সবটা বলতে থাকে। সবটা শুনে বাবা, আকাশ আমার উপর এভাবে প্রতিশোধ নিল। কি করবে বল? ছেলেটা অনেক কষ্ট পেয়েছিল, সেজন্য এরকমটা করেছে। কিন্তু আমি তো যাই করেছি, তুই যাই করেছিস সবকিছু তোর জন্য করেছিস। সেজন্য আজকে আমার এই অবস্থা হয়েছে আব্বু। এখন তুই কি করবি? অপেক্ষা করব কার জন্য অপেক্ষা করবি? আকাশের জন্য। তুই কি পাগল হয়ে গিয়েছিস? হ্যাঁ আব্বু, আমি পাগল হয়ে গিয়েছি। আকাশকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে তা বলে প্রকাশ করার মতো না। ওর জন্য কি না করিনি আমি। কিন্তু তারপরও আকাশ তোকে এভাবে ঠকিয়েছে। আব্বু, ও তো এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য, প্রতিশোধ নিয়ে চলে গেছে। তাহলে এখন তুই কেন দুঃখ পাচ্ছিস বল আমাকে? আমি যে ওকে ভুলতে পারবো না এই ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। থাক মা, কাঁদিস না। কপালে যা আছে তাই হবে। ওইদিকে সন্ধ্যায় অফিস থেকে বাসায় আসে, এসে নিজের মতো করে খাবার খেয়ে উপরে চলে আসে। তখন আসিফ কল দেয়। নিচে আয়। এখন যাবি কোথায়? অনেক দিন হয়েছে, কোথাও যাওয়া হয় না, চল ঘুরে আসি। ঠিক আছে। ওরা দুজনেই ঘুরতে চলে যায়। ওইদিকে ইরা না খেয়ে অনেক অসুস্থ হয়ে যায়। ইতি ইরার খেয়াল রাখতে রাখতে দিন পার হয়ে যায়। আব্বু, আপুকে কোনো হসপিটালে ভর্তি করিয়ে দাও। হসপিটালে কেন? দেখছো না আপুর কিরকম অবস্থা হয়েছে? আচ্ছা, তাহলে হসপিটালে নিয়ে যাব কালকে। পরের দিন হসপিটালে নিয়ে যায়। ওখানে ডক্টর চিকিৎসা করতে থাকে। 5 দিন পরে দেখুন, উনি এখন সুস্থ আছে, তবে আপনারা ওনার শরীর বলতে মাথায় চাপ দেবেন না। যদি বেশি চাপ পড়ে তখন? উনি পাগল হয়ে যাবে আস্তে আস্তে। যদি খাবার ঠিকমতো না খায় তাহলে ওনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। কি বলছেন ডক্টর? সেজন্য যতটা সম্ভব হয় ওনাকে খাবার খাওয়ান আর মানসিক চিন্তা থেকে দূরে রাখার চেষ্টা করুন। ঠিক আছে ডক্টর। হসপিটাল থেকে বাসায় নিয়ে আসে, এনে ইতি দেখাশোনা করতে থাকে। এতে কিছুটা সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পরে ইতি, চল আমরা আকাশের কাছে যাব। তা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? আমরা তো ওনার কোনো ঠিকানা জানি না। তো কি হয়েছে, বাবার থেকে জেনে নেব। বাবা কি রাজি হবে? আরে আমি নেব, এত চিন্তা করিস না। ঠিক আছে। ওর বাবার সাথে অনেক ঝামেলা করার পরে ঠিকানা নেয়। তারপর ওখানে আসে। সিকিউরিটি আকাশ আর ইরার একসাথে ছবি দেখে ভেতরে আসতে দেয়। ভেতরে এসে বসে আছে তখন। তোমরা কারা? আমি ইতি আর ও আমার বড় বোন ইরা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি সেই মেয়ে যার কারণে আমার ছেলের এই রকম অবস্থা? বিশ্বাস করুন আন্টি, আমি যা করেছি। থাক, আর কোনো কিছুই বলতে হবে না। আমি তোমার ব্যাপারে সব কিছু জানি। তা তুমি এখানে কেন এসেছো? আমি এসেছি আকাশের সাথে কথা বলার জন্য। আকাশ এখন এখানে নেই, ও দেশের বাইরে গেছে। কখন ফিরবে তা যদি বলতেন। ওর বন্ধুদের সাথে গেছে। কখন ফিরবে তা আমি জানি না।
প্লিজ বলেন আন্টি। বললাম তো আমি জানি না কবে ফিরবে, তা ওর বন্ধুরাই জানে। আচ্ছা, আকাশের নাম্বারটা দিন আমাকে। আমার কি মাথা খারাপ যে তোমাকে নাম্বার দিব? তাহলে কেন বলছেন না? দেখো, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, সেই জন্য তুমি এখন যেতে পারো। আকাশের মা উপরে চলে যায়। ইরা ওর বোনকে নিয়ে নিরুপায় হয়ে চলে আসে ওখান থেকে। এই পরিবারের লোকেরা এরকম ব্যবহার করে কেন বলতো? ওনারা হয়তো ওই আঘাতের কথা ভুলতে পারছে না। সামান্য একটু আঘাতের জন্য এরকম করবে? তোর কাছে হয়তো সামান্য হতে পারে, কিন্তু যে আঘাত পেয়েছে তার মোটেও সামান্য মনে হয়নি। হতেও পারে। এখন কি করব বল? আকাশের সাথে তো দেখাও হলো না আমাদের। হবে কিনা সেটাও তো জানি না। এতটা দূরে এসেও কোনো কাজে দিল না। সেই খালি হাতে ফিরে যেতে হচ্ছে। আচ্ছা আপু, একটা কাজ করি আমরা। কি কাজ? আমরা বরং এখানে কোনো একটা হোটেলে কয়েকটা দিন থেকে দেখি কবে ফিরে। কবে ফিরবে তার তো কোনো ঠিক নেই, সেজন্য এতগুলো দিন এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। তার উপর বাবা মা একা। বাড়িতে গেলেই তো তুই অসুস্থ হয়ে পড়িস। কি করবো বল, আকাশকে পাওয়ার চিন্তায় তো আমি শেষ হয়ে যাচ্ছি। ঠিক আছে চল। ওরা বাড়িতে চলে আসে। এর পরের বার ইরা আবারও এসে আকাশের খোঁজ করতে থাকে, কিন্তু কোনোভাবেই খোঁজ পাচ্ছে না। এভাবে 1 মাস পার হয়ে যায়। আকাশ, ওই মেয়েটি তো চালিয়ে মারছে আমাদের। কোন মেয়ের কথা বলছো আমাকে? আরে ওই মেয়েটি। কেন, এখানে এসেছিল নাকি? পুরো 1 মাসে 5 বারের বেশি আসলো। কি বলছো, এতবার এসেছে? তার বলতে। তা ওর অবস্থা কেমন দেখলে? কোন অবস্থা? আগের মতোই আছে নাকি অনেক ভেঙে পড়েছে? অনেক ভেঙে পড়েছে। এক কথায় মেয়েটিকে দেখে এবার আমার নিজেরই মায়া হচ্ছে অনেক বেশি। তাহলে তো একবার দেখে আসতে হয়। তুই কি যাবি ওখানে? যাব। যদি তোকে চিনে ফেলে? আমি ছদ্মবেশে যাব, চিন্তা করো না। ঠিক আছে, যেমনটা তোর ইচ্ছে। 2 দিন পরে আকাশ ছদ্মবেশ ধারণ করে ইরাদের বাসায় আসে। এসে ইরার বাবার সাথে কথা বলতে থাকে। তখন খেয়াল করে দেখে ইরা ঘুমাচ্ছে। তবে ওর চেহারা দেখে আকাশ নিজেই অবাক হয়ে যায়। এই আমি কাকে দেখছি? কি মেয়ে, কি হয়ে গেল? কি ভাবছো তুমি? আচ্ছা আঙ্কেল, একটা কথা বলার ছিল। কি কথা বলো? উনি আপনার কে হয়? আমার বড় মেয়ে। ওনার এরকম অবস্থা হলো কি করে? সে অনেক কাহিনী বাবা। আমাকে কিছু বলেন। দেখো, তুমি বাসা নিতে এসেছো, বাসা নাও। এইসব জেনে তোমার কাজ নেই, বুঝতে পেরেছো? আচ্ছা আঙ্কেল, আমি আপনাকে জানাবো। ঠিক আছে, আসো তাহলে। ওখান থেকে বের হয়ে চলে আসে। ইরার এরকম অবস্থা দেখে আকাশ এখন নিজের প্রতি নিজেরই এখন ঘৃণা হচ্ছে। সেই জন্য পরের দিন আগের মতো করে ইরাদের বাসায় আসে। রফিক চৌধুরী তো দেখে অবাক হয়। এ কি তুমি? আমি এরাকে নিতে এসেছি। কোথায় নিয়ে যাবে? যেখানে নেওয়ার পরে ওর চিকিৎসা করিয়ে ওকে আগের মতো সুস্থ করতে পারবো। সুস্থ করে তো সে তুমি ওকে ফেলেই যাবে। ফেলে যাব না, ওকে নিয়ে যাব। এরপর ইরাকে নিয়ে আকাশ ওর বাসায় আসে। তারপর ডক্টর কল দিয়ে আসতে বলে ওখানে। কিছু ডক্টর আসে, এসে পরীক্ষা করতে থাকে। দেখুন, উনি ঠিকমতো খাবার খায় সব কয়েকটা মাস ধরে, এর কারণে ওনার কিডনিতে সমস্যা হতে পারে কিছুটা। সেজন্য ওনার সমস্যাটা ঠিক কতটুকু তা আমাদের জানাটা অনেক বেশি দরকার। ভয়ের কোনো কারণ নেই তো। ওটা তো টেস্ট করার পরেই জানতে পারবো। এরপর ইরাকে নিয়ে হসপিটালে আসে। ডক্টর যে টেস্টগুলো দেয় সেগুলো করিয়ে নেয়, সাথে ইরাকে হসপিটালে রেখে দেয়। কেননা বারবার হসপিটাল বাড়ি করতে করতে অনেক সমস্যা হয়ে যাবে, সেজন্য একবারে হসপিটালে রাখা। সন্ধ্যের সময় বাসায় আসে। তুই না বলেছিল ওই মেয়েকে তুই ভালোবাসবি না? কিন্তু তাই বলে একটা মেয়ে আমার কারণে নিজেকে এভাবে শেষ করে দিবে, সেটা মেনে নিব কি করে বলো বাবা? তাই বলে তোর দেওয়া কথা ভুলে যাবি? আমার ছেলে যা করেছে ঠিক করেছে। আমি মানছি ও আমার উপরে যা করেছে তা অন্যায় করেছে, কিন্তু আমিও প্রতিশোধের জন্য ওর ক্ষতি তো ওইভাবে করতে দিতে পারি না। তা মেয়েটি এখন ঠিক আছে তো? কিছু ঠিক নেই, কিছুক্ষণ পরে রিপোর্ট আনার জন্য যাব, তখন বুঝতে পারবো কি ব্যাপারটা। আচ্ছা দেখো কি হয়, তারপর আমাকে জানাও। ঠিক আছে বাবা। কিছুক্ষণের ভেতরে হসপিটাল চলে আসে। ডক্টরের সাথে রিপোর্ট নিয়ে কথা বলতে থাকে। কিন্তু ডক্টর, এখানে কি সম্ভব না কোনোভাবে?
দেখুন, এখানে করতে হলে ওনার অপারেশন করে ঠিক করতে হবে। যদি বাহিরের দেশ হয় তাহলে এই ধরুন কিছু ঔষধ আর একটা মেশিনের হিট দিলেই ওনার সমস্যা ঠিক হবে। তবে আপাতত ওনাকে খাবার খাওয়াতে হবে অনেক বেশি করে। ঠিক আছে ডক্টর। ওখান থেকে বাসায় নিয়ে আসে। 3 দিন ধরে ইরার সেবা যত্ন করতে থাকে, কিন্তু ইরার তেমন কোনো জ্ঞান নেই। ও কোথায় আছে, কি করতেছে, এই সব বিষয়ে ও কোনো কিছুই জানে না ঠিকমতো। এখন শুধু ওকে স্যালাইন দেওয়া হচ্ছে। আকাশ এখন কি করবে? দেশের বাইরে নিয়ে ওর কিডনির চিকিৎসা করে নিয়ে আসবো। ঠিক আছে, তাই করো তাহলে। 2 দিন পরে ইরার জ্ঞান ফেরে। তাকিয়ে আকাশকে দেখতে পারবে তা ইরা কখনো ভাবেনি। কোনো কিছু বলতে যাবে তখনই এখন কোনো কিছু বলার কোনো দরকার নেই। আগে তুমি পুরোপুরি সুস্থ হয়ে নাও, তারপর আমি তোমাকে সব কথা শোনাবো। এখন চুপচাপ থাকো। তোমাকে কয়েকটা দিন পরে দেশের বাইরে নিয়ে যাব চিকিৎসা করাতে। তারপর তোমার যত্ন আর খাবার ঠিকমতো খেলে তুমি আগের মতো সুস্থ হয়ে যাবে। কথাগুলো বলে ইরার দিকে তাকায়। ইরার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সেজন্য ওকে জড়িয়ে ধরে রাখে। 7 দিন পরে ইরাকে নিয়ে আমেরিকা আসে। ওখানে একটা হসপিটালে নিয়ে যায়। আপনাদের তো বলা হয়েছে। চিন্তা করবেন না, শুধু 3 ঘন্টা লাগবে এই চিকিৎসার করতে, এরপর ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডক্টর। ডক্টর চিকিৎসা করতে থাকে, কিন্তু ঘন্টা পরে চিকিৎসা করে বের হয়। এখন আর কোনো ভয় নেই, উনি এখন ঠিক আছে। এখন ওনার খাবার আর যত্ন এই দুটো ঠিকমতো পেলেই ঠিক হয়ে যাবে। চিন্তা করবেন না, যত্ন নিব ওর। ওখানে আরও 2টা দিন রাখে। 2 দিনে ইরা এখন মোটামুটি কথাবার্তা বলতে থাকে আকাশের সাথে। এখানে এখন ইরাকে সারাক্ষণ শুধু খাওয়ানোর উপরেই রাখে, সাথে আশেপাশে ঘুরে দেখাতে থাকে। অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর। এখন তোমাকে দেশে নিয়ে গিয়ে ঠিকমতো যত্ন করলে ঠিক হয়ে যাবে। তবে তার আগে আরেকটা কাজ বাকি আছে। কি কাজ? ওটা দেশে ফিরে জানতে পারবে। কবে যাব দেশে? এই তো কয়েকটা দিন পরই। 3 দিন থাকার পরে ওরা দেশে ফিরে আসে। দেশে এসে আকাশ ইরাকে বিয়ে করে নেয়। ইরাকে যে বিয়ে করবে তা ইরা ভাবতেও পারেনি। সত্যি আকাশ, আমি ভাবতে পারিনি তুমি আমার মেয়েকে গ্রহণ করবে। ওর উপরে এমনিতেই আমি অনেক অন্যায় করে ফেলেছি। এরকম ভাবে বলবেন না। আপু এখন আপনাকে পেয়েছে, এতেও আমার সবাই অনেক খুশি। এরা তুমি খুশি হয়েছ? ইরা তো এতগুলো লোকের সামনে কোনো কিছু বলতেও পারছে না। সেজন্য না চাইলেও আকাশের কোলে মাথা রেখে দেয়। আপু দেখে আবার লজ্জাও পায়। ইতির কথা শুনে বাকিরা তো হেসে দেয়, কিন্তু ইরা তো ভেতরে ভেতরে লজ্জায় শেষ হওয়ার মতো অবস্থায়। তবে আমি কিন্তু মাঝে মাঝে আপনাদের বাসায় ভাড়া হিসেবে থাকবো। ও মা, তুমি ভাড়া কেন থাকবে? ওটা তো তোমারই বাড়ি, নিজের বাড়িতে কেউ আবার ভাড়ার থাকে নাকি? কেউ না থাকলেও আমি মাঝে মধ্যে এরাকে নিয়ে ভাড়া থাকবো। কিন্তু কেন আকাশ? ওই বাড়ি থেকে আমার ভাড়ায় থাকার অভিজ্ঞতা হয়েছে। ওই বাড়িতে থাকার কারণেই আমি এরাকে পেয়েছি। সেজন্য ওই বাড়িতে ভাড়া থেকে সে ভাড়াটিয়া ভাবটা একটু ফিল করব, এই আর কি। তাহলে আমিও নতুন করে সেই ভাড়াটিয়ার প্রেমে পড়ব।